সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও ক্লাস বাইটসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো। আমি ফজলে রাব্বি। আজকে আমরা আলোচনা করব ভয়েসের অ্যাডভান্স স্টেজের যে বাকি যে রুলস গুলা ছিল সেগুলো নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লেট সংক্রান্ত এবং মার্ডার অক্সিলারি সংক্রান্ত যে ক্লাসটা নিয়ে। যদি কেউ ক্লাসটা করে না থাকেন অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে সেই ক্লাসটা করে আসবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হু থাকলে কি হয়, হুম থাকলে কি হয়, তারপর পিপল, সামন, সামবডি সহ অন্যান্য যে বিষয়গুলো নিয়ে। তারপরে থাকছে হচ্ছে আমাদের যে আমরা প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব, এবং শেষে থাকছে একটি নতুন চমক, যেখানে আমরা এমন কিছু এক্সাম্পল ভয়েস চেঞ্জে রূপান্তর করব যেগুলো সচরাচর কোনো নিয়মের ভিতরে পড়ে না। ওই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তার আলোচনা করব এবং এক্সাম্পল গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। শুরুতেই আমাদের যে 1 নম্বর রুলটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকেই সবাই মোটামুটি জানি। আমরা জানি যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে নিঃসন্দেহে আমরা ওটা কি করি, প্যাসিভ করার সময় ওটাকে বাই হুমে রূপান্তর করি। কিন্তু আরেকটা কথা হচ্ছে, যদি হুম থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? যদি হুম থাকে তাহলে আমরা সেটাকে ব্যবহার করব হু হিসাবে। ঠিক আছে, এই দুইটা তো গেল। তারপর আসতেছে আমরা হচ্ছে আমি লিখেছি টেন্স অনুযায়ী আমাদের এখানে আসবে সাহায্যকারী ভার্ব। এই এই তো গেল হচ্ছে আমাদের এখনকার রুল। কিন্তু এখানে আর একটা কথা আছে, এই যে শব্দগুলা হু, তারপরে হুম, তারপরে আছে এখানে হয়ার, তারপরে হট, আরো অনেক কিছু আছে। এই শব্দগুলো আমরা সচরাচর কোন ধরনের বাক্যে ব্যবহার করি? হ্যাঁ, ধরতে পেরেছেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে। আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা কি করি? যখন উম, এরকম টাইপের একটা বাক্য করতে যাই, প্রথমে আমরা কি করি, এই এই ডাব্লিউ এর সূচক যে শব্দগুলো আছে সেগুলো বসাই। তারপরে আমরা কি করি, যে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা সেগুলো সবার একদম সামনে নিয়ে আসি। এই ভয়েসের ক্ষেত্রে একদম সেম কাজ। ঠিক আছে, আমরা কি করব, প্রথমে হু এর পরিবর্তে তো বাই হুম বসাবো, তারপরে একদম সাহায্যকারী ভার্বটাকে সবার পূর্বে নিয়ে আসবো। ঠিক আছে, এরকম একটি এক্সাম্পল দেখি আগে, তাহলে ভালোভাবে বোঝা যাবে। যেমন এখানে যদি বলি হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস। এই দেখেন এখানে সুন্দরভাবে একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নটা। আমরা জানি যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওটা আমরা ইন্টারগেটিভ বাক্য ধরি। আর ইন্টারগেটিভ বাক্যের যদি ভয়েস আমরা করতে যাই তাহলে আমাদের ইন্টারগেটিভ ওয়েতেই করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভ করতে গেলে আমরা কি বলেছিলাম, যে নিয়ম হচ্ছে হু থাকলে আমরা এর পরিবর্তে বাই হুম ব্যবহার করব। তাহলে বাই হুম লিখে নিলাম। লেখার পরে এখন ওইতে বলেছিলাম যে সাহায্যকারী ভার্বটা সবার আগে চলে আসবে। ঠিক আছে, এখন সাহায্যকারী ভার্ব কি, এখানে সাহায্যকারী ভার্ব রেখে ফাঁকা রাখি, ফাঁকা রাখলাম। এখানে সাহায্যকারী ভার্বটা একদম শেষে দিব। এখন কথায় আসি। এখন আমাদের হচ্ছে যে ভয়েসের যে যে নিয়ম আছে সেখানে আমরা কি করি, যে আমরা প্রথমে অবজেক্টটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে এখন দেখেন এই ব্রোকেনটা কোথা থেকে আসছে? ব্রেক থেকে আসছে। ব্রেক মানে ভাঙা, এই ভাঙা থেকে আসছে। তার মানে এটা ভার্বের পরে যে ওয়ার্ডটা আছে, নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ, ওটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? সাবজেক্ট। তাহলে এখানে এই অবজেক্টটা এখানে এসে কি হয়ে যাবে? সাবজেক্ট। ঠিক আছে, এখন এই যে দা গ্লাস, এখন আমরা বসাবো দা গ্লাস কি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তার মানে কি এখানে সাহায্যকারী ভার্বটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, এমনটাই বসবে। এখন আসি, এই যে এখানে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হু হ্যাজ ব্রোকেন, এই দেখেন হ্যাভ অথবা হ্যাজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখন হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা কি বলেছিলাম, যদি আমরা কোনোভাবেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করতে যাই, যে টেন্সে থাকুক না কেন আমরা তার ঠিক পরের টেন্সে চলে যাব, তারপরের টেন্সে সাহায্যকারী ভার্ব নিয়ে কাজ করব। এখন এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এর পরের যে টেন্সটা আছে সেটা হচ্ছে পাস্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এই যে দা গ্লাস, এর সাথে আমরা কি ব্যবহার করব? নিঃসন্দেহে হ্যাজ ব্যবহার করব। হ্যাঁ, এই যে বিন আছে, এই বিনটা হচ্ছে যেহেতু যদি একটা
এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে হ্যাড বিন, এগুলো যদি থাকে, এই সাহায্যকারী ভার্বগুলো থাকে, তাহলে আমরা এই যে সাবজেক্টটাকে আছে, এই সাবজেক্টটাকে মাঝখানে দিয়ে দুইটা আলাদাভাবে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বসাইলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বসালাম, বাই হুম, তারপরে সাহায্যকারী ভার্ব বসালাম, তারপরে হচ্ছে আমাদের কি বসাইলাম, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে এসে বসাইলাম, তারপরে এটা তো গেল। এখন আমাদের বিষয়টা হচ্ছে মূল ভার্বের বিষয়। মূল ভার্ব কোনটা? মূল ভার্ব তো চেঞ্জ হয় না। আর আমি কি বলেছিলাম, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, তারপরে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এই পর্যন্তই হচ্ছে গিয়া বাক্য হওয়ার কথা। ঠিক আছে, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে। এখন আর একটা এক্সাম্পল লিখেছি হচ্ছে হু দি। হু থাকলে আমরা কি বসাবো, সরি হুম থাকলে আমরা কি বসাবো, হু বসাবো। ঠিক আছে, তাহলে দেখি হুম ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, তাহলে এই যে অবশ্যই একটা প্রশ্নবোধক বাক্য, তার মানে এটাকে আমাদের প্রশ্নবোধক ওয়েতেই করতে হবে। তাহলে হুম থাকলে আমরা কি বসাবো, হু বসাইলাম। তারপরে আমরা কি বলেছিলাম, সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। এখন সাহায্যকারী ভার্বটা আমরা পরে বসাই, ওটার কেস পরে, এখানে একটু ফাঁকা রাখি। এখন হচ্ছে আমাদের অবজেক্ট নিয়ে আসতে হবে। এখন অবজেক্টটা কি দেখেন তো, এই যে ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে ভার্ব, সরি চাওয়া। এই চাওয়ার পরে কোন একটা বাক্য, কোনো একটা সেন্টেন্স আছে বা কোনো একটা ওয়ার্ড আছে? নাই। তার মানে এখানে আমাদের এমন ধরে নিতে হবে যে এই বাক্যটা, এখানের পরে একটা থার্ড পারসন একটা সিঙ্গুলার বা কোনো একটা নাউন বা প্রোনাউন সেখানে উজ্জ আছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের এমন সাহায্যকারী ভার্ব দিতে হবে যেটা হচ্ছে সিঙ্গুলার। এখন আসি, এই যে ডু অথবা ডাস, এটা কোন বাক্যে থাকে, সাধারণত কোন টেন্সে থাকে? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে। আমরা জানি যে ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফাইনাইটে যদি থাকে, তাহলে তার পরের টেন্সে সাহায্যকারী ভার্ব নিব। সেটা কি হয়ে যাবে? তার পরের টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব কি? অ্যাম, ইজ, আর, এই তিনটা আছে। তাহলে এর ভিতরে সিঙ্গুলার কোনটা? ইজ। তাহলে আমরা ইজ এখানে ব্যবহার করি, তাহলে গেল। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট বা অবজেক্ট নাই, তাহলে এখানে সাবজেক্ট বা অবজেক্ট বসানোর কোনো দরকার নাই, মানে নাই যেহেতু নাই। এখন আমরা এই যেহেতু সাবজেক্ট বা অবজেক্ট নাই, সেহেতু আমরা এখানে সরাসরি মূল ভার্ব বসাবো। তাহলে মূল ভার্ব কি? ওয়ান্ট, এর সাথে ইডি। ঠিক আছে, আর এই যে এখানে যেহেতু সাবজেক্ট আছে বাই ইউ, হচ্ছে বা। এখানে যদি আবার রিভিউ দেই, তাহলে আমরা কি বললাম, যে আমরা হুম থাকলে হু বসাইবো। ঠিক আছে, তারপরে এখানে আমরা ধরলাম যে এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা হচ্ছে কোন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে যদি আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসে? ইজ আসে। ইজ কেন বসে সেটা তো বললাম, ইজ বসাইলাম। এখন যেহেতু এখানে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসতাম, যেহেতু অবজেক্ট নাই, সরাসরি আমরা ভার্ব দিব। ভার্ব কি? ওয়ান্ট। ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, তারপরে বাই যোগে এই ইউটাকে পার করে দেবে। এখন ইউ কেন বসলো? এই ইউ এর হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম দুইটা একই। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর এক্সাম্পল। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় নম্বর রুলসটা নিয়ে। 2 নম্বর রুলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছে পিপল, সামন, সামবডি। এই শব্দগুলো যদি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, ঠিক আছে, তাহলে আমরা মানে এই শব্দগুলো যদি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে, তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে বাই যোগে এগুলো লেখা যাবে না। তার মানে বাই যোগে আমরা লিখতে পারি না যে বাই পিপল, বাই সামবডি, বাই সামন। সোজা কথা, ওখানে বাই এর কোনো কথাই আসবে না। ঠিক আছে, এক্সাম্পল দেখলে আমরা আরো ভালোভাবে বুঝবো। একটা এক্সাম্পল যদি লিখি, people always remember the patriots। এর এর বাংলা করলে দাঁড়ায় হচ্ছে মানুষ বা জনগণ সবসময় কাদেরকে স্মরণ করে? যারা হচ্ছে দেশপ্রেমী, তাদেরকে সবসময় স্মরণ করে থাকে শ্রদ্ধার সাথে। ঠিক আছে, এখন এই যে পিপল এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এই আমি কি বললাম, যে যদি পিপল, সামন, সামবডি এই শব্দগুলো যদি থাকে, তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে এগুলা বায়যোগে বসবে না। ঠিক আছে, তার মানে এটাতে কোনো ঝামেলা নেই, আমরা আগের নিয়মেই করব। তাহলে রিমেম্বার, এটা হচ্ছে ভার্ব,
এই রিমেম্বার ভার্বের পরে কি আছে, দ্য প্যাট্রিয়ট, যারা হচ্ছে গিয়ে দেশপ্রেমী, তাহলে এটা একটা সুন্দর একটা নাউন বা প্রোনাউন যেটা বলি না কেন, তাহলে আমরা এটাকে কি করব, যে ভয়েসের নিয়ম অনুযায়ী এটাকে আমরা কি করব, সাবজেক্ট করব, অবজেক্ট বা সাবজেক্ট। তাহলে লিখলাম দ্য প্যাট্রিয়ট, এখানে এটা কোন টেন্সে আছে, পিপল অলওয়েজ রিমেম্বার, রিমেম্বার এখানে স্মরণ করা বা স্মরণ করে, তাহলে এটা কোন টেন্স, একটা ধরেন এটা পুরোটা এটা একটা সাবজেক্ট আর এটা হচ্ছে গিয়া ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে আমি তার পরবর্তীতে কোন টেন্সে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব কি, অ্যাম, ইজ, আর। এই দা প্যাট্রিয়টের সাথে কি বসবে, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা এখানে এস আছে, তার মানে এটা প্লুরাল, তাহলে আমাদের প্লুরাল সাহায্যকারী ভার্ব নিতে হবে, সেটা হচ্ছে আর। ঠিক আছে, এখন এই যে এই সূচক শব্দটা বসবে, দ্য প্যাট্রিয়ট আর অলওয়েজ কি, অলওয়েজ রিমেম্বার্ড। এটা তো গেল সাবজেক্ট, এটা গেল সাহায্যকারী ভার্ব, এটা একটা অতিরিক্ত একটা শব্দ, তারপরে কি আমাদের ভার্ব আসার কথা, এই যে ভার্ব দিলাম রিমেম্বার, এই পর্যন্তই শেষ। আমরা কি ভার্বের পরে আমরা বাই পিপল দেওয়ার কথা না, কিন্তু আমরা কি বলেছিলাম যে বাই পিপল বসবে না, এই পর্যন্তই আমাদের বাক্যটা শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার রিভিউ দিচ্ছি। পিপল অলওয়েজ রিমেম্বার, এই যে এখানে পিপল শব্দটা আছে, পিপল শব্দটা যদি থাকে, পিপল শব্দ সামান সামবডি এগুলো যদি থাকে, তাহলে বাই যোগে সেগুলো লেখার দরকার নেই, আমরা এখানে লিখিও নাই। আমরা আগের নিয়মে করব, প্রথমে হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করলাম, দা প্যাট্রিয়ট করলাম, তারপর সাহায্যকারী ভার্ব বসাইলাম টেন্স অনুযায়ী, আমি যে এটা আগে বলেছিলাম যে বেসিক যে ধারণা, তারপরে অলওয়েজ শব্দটা বসাইলাম, তারপরে মূল ভার্ব আসলো, তারপরে বাই যোগে বসানোর কথা ছিল, কিন্তু এগুলো থাকার কারণে বাই যোগে বসবে না। ঠিক আছে, শেষ নাম্বার রুল হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে পিপল থাকলে আমরা কি ব্যবহার করতে হবে, সেগুলা বাই যোগে ব্যবহার করতে পারবো না। এখন এখানে আছে পিপলই আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেমন বলছে প্যাসিভ ভয়েসে সুনির্দিষ্ট যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে, প্যাসিভ ভয়েসে যদি সুনির্দিষ্ট কোনো যদি সাবজেক্ট দেওয়া না থাকে, এখানে সাবজেক্ট বলতে হচ্ছে অবজেক্টটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে যেমন এই এক্সাম্পলটা দেখে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কোন একটা স্থানের কথা বোঝাচ্ছে, এটা নিঃসন্দেহে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে তো আমরা হচ্ছে, এটা যেহেতু ভার্ব, এই ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা সচরাচর কি হিসাবে ব্যবহার করি, অবজেক্ট হিসাবে বা অবজেক্ট বলি। ঠিক আছে, আর ওটাকে সাবজেক্ট করে নিয়ে আসি সচরাচর। কিন্তু এই যে এখানে এই অ্যাডভার্বটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না, সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে, আরো কিছু কিছু শব্দ আছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সুনির্দিষ্ট পরিমাণে বা সুনির্দিষ্ট করে আমাদের হচ্ছে সাবজেক্টটা দেওয়া নাই বা অবজেক্টটা দেওয়া নাই, তাই আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা পিপল, তারপরে সামওয়ান, সামবডি বা অথরিটি, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। সেটা এই শব্দগুলো আমরা ব্যবহার করবো হচ্ছে বাক্য বুঝে। ঠিক আছে, এখন যদি আসি যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দল, মানে ইংলিশ সারা বিশ্বে কি করে, মানুষ সচরাচর এই কথাটা বলে থাকে, তাহলে কারা বলে, অবশ্যই জনগণ বা কোনো একটা মানুষ। তাহলে এগুলোর ভিতরে কারা বলতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে পিপল দিয়ে লিখতে পারি। তাই আমরা রুলটা আবার যদি রিভিউ দেই, যে প্যাসিভ ভয়েসে যদি সুনির্দিষ্ট পরিমাণে যদি সুনির্দিষ্ট ভাবে যদি কোনো অবজেক্ট দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমরা পিপল, অথরিটি, সামওয়ান, সামবডি এই শব্দগুলো সাবজেক্ট হিসাবে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে পারি। সেটা নির্ভর করবে আমাদের বাক্যের অর্থের উপরে। ঠিক আছে, যেহেতু এখানে নাই, সেক্ষেত্রে আমরা এখানে কি নিয়ে আসবো, যেহেতু জনগণই কথা বলে, তাহলে আমরা পিপল নিয়ে আসবো। যদি অ্যাক্টিভ করতে যাই, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে কি নিয়ে আসবো, পিপল। ঠিক আছে, এটা যেহেতু একটা প্যাসিভ বাক্য, আর প্যাসিভ বাক্য চেনার একটা সুন্দর উপায় হচ্ছে, দেখবেন সাহায্যকারী ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্বের পরে কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা তো থাকেই। আর একটা হচ্ছে যে এমন একটা মানে সাবজেক্ট হবে যেটা সচরাচর হওয়ার কথা না। ঠিক আছে, সচরাচর হওয়ার কথা না এমন একটা ওয়ার্ড সেটা সাবজেক্ট হিসাবে বসবে। যেমন ধরুন এখানে দেওয়া আছে ইংলিশ, ইংলিশ কি কোনো কাজ করতে পারে, পারে না।
কিন্তু এটা সাবজেক্ট হওয়ার কথা না, কিন্তু বসেছে, তার মানে বুঝতে হবে যে এটা অবশ্যই একটা প্যাসিভ বাক্য। ঠিক আছে, তাহলে পিপল লিখলাম। এখন যেহেতু এটা ছিল কি প্যাসিভ বাক্য, আর আমাদের করতে হবে অ্যাক্টিভ। এর আগে আমরা কি করতাম, যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো একটা বাক্য থাকে, আমরা ভয়েসে প্যাসিভ করতে তারপর টেন্সে যেতাম। ঠিক আছে, এখন যেহেতু এটা প্যাসিভ দেওয়া আছে, তার মানে কি আমরা যে টেন্সে থাকবে তার আমরা আগের টেন্সে চলে যাব। আমরা প্যাসিভ করার ক্ষেত্রে যে টেন্সে থাকতো তার পরের টেন্সে যেতাম সাহায্যকারী ভার্ব নিতে। এখন কথা হচ্ছে যে টেন্সে সাহায্যকারীটা ভার্বটা দেওয়া থাকবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে, আমরা তার ঠিক আগের টেন্সে সাহায্যকারী ভার্বের কাছে চলে যাব। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে এই যে ইজ। ইজ এটা কোন টেন্সের? ইজ অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ঠিক আছে, এই বাক্যটা যদি অ্যাক্টিভ হতো, মানে এখানে ধরেন একটা অ্যাক্টিভ বাক্য থাকলে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব নিতাম কোনটা, পরের কোন টেন্সে নিতাম সচরাচর। কিন্তু যেহেতু প্যাসিভ করতে বলছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে, তাহলে আমরা কি করব, তার আগের টেন্সে যাব, তার পরের যাব না, তার আগের টেন্সে সাহায্যকারী ভার্ব নিব। তাহলে এর আগের টেন্সে সাহায্যকারী ভার্ব কি? ডু অথবা ডাস। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে তার আগের টেন্স কি? প্রেজেন্ট ইনডিফাইনাইট। তার প্রেজেন্ট ইনডিফাইনাইটের সাহায্যকারী ভার্ব কি? ডু অথবা ডাস নেওয়ার কথা। কিন্তু এটা কি প্রশ্নবোধক বাক্য যে আমরা ডু অথবা ডাস নিয়ে আসবো? না। তাহলে মানে কি, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, ডু অথবা ডাজ নিয়ে আসার দরকার নেই, আমরা সরাসরি ভার্বটাকে বসাবো। যেহেতু প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে ভার্ব দিয়ে, সাবজেক্টের পরে কি হয়? ভার্ব, ডু অথবা ডাজ নাই, তাই আমরা সরাসরি এখানে ভার্ব নিয়ে আসবো। তাহলে পিপল। এখন এখানে কথা হচ্ছে স্পিক। এখানে আমরা তো জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের পরে কি করি, সরি ভার্বের ভার্বের সাথে এস বা ইএস দিই। এখন এই যে পিপল, এই পিপল দেখে অনেকে আবার বলবে যে এটা তোর সাথে তো এস যুক্ত নাই, তাহলে কেন এর সাথে এস বা ইএস হলো না, কেন হলো না? এই পিপল মানে হচ্ছে জনগণ বোঝাচ্ছে, মানে জনগণ তার একজন না, অনেক, প্লুরাল নাম্বার, যার কারণে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে এখানে ধরলাম যে এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করে নিয়ে আসলাম। তারপরে টেন্সের গঠন অনুযায়ী কি সাবজেক্টের পরে ঠিক চলে আসবে ভার্ব, তাহলে মানে আমরা ভার্ব বসাইলাম। তাহলে পিপল স্পিক, তারপরে কি আসবে? ওল ইংলিশ। ঠিক আছে, ইংলিশটা আগে লিখে নি তারপরে বলতেছি। ইংলিশ। ধরেন এই যে অল ওভার দা ওয়ার্ল্ড এই বাক্যটা নাই, মানে এইখান থেকে এ পর্যন্ত নাই, তাহলে আমরা প্রথমে কি করতাম, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসতাম, তারপর টেন্স অনুযায়ী আমরা ভার্বটা বসাইলাম, এবং এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করতাম, করলাম, সচরাচর করলাম। এখন এই যে বাক্যটাকে কি করতে হবে, বা এই যে পরের যে অংশটাকে এটাকে সুন্দরভাবে পরে লিখে দিতে হবে, তাহলে বাক্যটা সুন্দর হয়। যেমন পিপল স্পিক ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড, মিলছে? তাহলে এখানে আমাদের আলটিমেট কি দাঁড়াইলো, যে পিপল স্পিক ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড, সারা বিশ্বের লোকজন কি করে, ইংরেজিতে কথা বলে। আবার যদি এটা রিভিউ দেই, ধরেন এই বাক্যটা নাই সুন্দরভাবে, এটা নাই, এ পর্যন্ত থেকে এ পর্যন্ত নাই, তাহলে আমরা প্রথমে কি করতাম, অবজেক্টটাকে নিয়ে আসতাম। আর আমরা কি বলেছি, যদি যদি সুনির্দিষ্ট কোনো যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা পিপল, সামান, সামবডি বা অথরিটি হিসাবে নিয়ে আসতে পারি সাবজেক্ট ব্যবহার, তাহলে ব্যবহার করলাম। টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাইলাম, বসানোর পরে এই অবজেক্টটাকে পার করে দিলাম এই পাশে, পার করে দেওয়ার পরে বাকি যে অংশটা সেটা আমরা সুন্দরভাবে লিখে দিলাম। এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর যে রুলের বিষয়টা। এখন আমরা আলোচনা করব কিছু এক্সট্রা, কিছু এক্সাম্পল যেগুলো সচরাচর কোনো নিয়ম মেনে চলে না, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন আপনারা দেখছেন আমি 2টা সুন্দর এক্সাম্পল লিখেছি যেটা সচরাচর খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় চলে আসে। আমি এখানে লিখেছি যে যে রাইস সেলস চিপ, মানে চাউল সাধারণত সস্তায় বিক্রি হয়, এরকম একটা বাক্য দেওয়া আছে। এখন এটা যদি আপনি পৌত্তলিক নিয়মে করতে যান, যে ভয়েসের যে বেসিক যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করলে আপনি এটা কোনোভাবে মিলাতে পারবেন না। তবে এটা ব্রিটিশ বা ইংলিশরা বা আমেরিকানরা যেভাবে লিখেছে আমাদের ওই রকম ভাবে করতে হবে, এটা কোনো নিয়মের বালাই না বা নিয়ম খাটবে না আপনি যতই চান। এটার নিয়ম হচ্ছে রাইস ইজ চিপ।
when it is sold, মানে মানে চাউল সস্তা তখন যেটা এটা মানে চাউল সস্তা যখন এটা কি করা হয়, বিক্রি করা হয়, বিক্রি করার সময় তো এটা সস্তা হয়, তাই তো? এটা গেল হচ্ছে নিয়ম, মানে এটা কোনো পৌত্তলিক নিয়মের ভিতর পড়বে না, আপনাকে এটা মুখস্থ করে রাখতে হবে। তারপরে হানি টেস্ট সুইটস, মানে মধু খেতে মিষ্টি বা মধু মিষ্টি লাগে, এরকম একটা বাক্য। তাহলে এটা কি হয় যে ওই একই রকম ভাবে করা যায় যে হানি ইজ সুইট when it is tasted, মানে মধু তখনই মিষ্টি যখন এটা কি করা, টেস্ট করা হয় বা এটার স্বাদ নির্ণয়ের চেষ্টা করা হয়। তো এই ছিল আমাদের ভয়েসের সম্পূর্ণ পুরো ক্লাস। যারা আজকে আমাদের ক্লাসে জয়েন করেছেন তাদের অনুরোধ থাকলো প্লেলিস্ট থেকে আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভয়েস আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি আমার বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে যথেষ্ট সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আমার এই 3 থেকে 4টা ক্লাস যদি করেন, আশা করা যায় ভয়েস নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তারপরেও আপনি এগুলো নিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করলে বিষয়গুলো আপনার মনে থাকবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।